এখনো বলি এখনো সময় আছে, তুই ফিরে আয়। ও আমার কোনো কথার কোনো পাত্তা দিল না। যা হইছে হইছে, আমি ছেলেটাকে চুরি করে আনছিলাম শুধু যে তুই ফিরে আসবি, কিন্তু ও আমার কাছে ফিরে তো আসা দূরের কথা, আমার সাথে আজ পর্যন্ত ফোনও দিনে। আমি যদি আমার ফোন থেকে এখন ফোন দিই, ফোনটা যদি আমার কণ্ঠ ঠিক পায়, কেটে দেবে ফোনটা। ও আমাকে বলতেছে আমি তোমার বাপের ভাত রান্না করতে পারবো, কিন্তু তোমার মার ভাত রান্না করতে পারবো না। আমি এমন জোরে দৌড় দিছি যে আমি ছেলেটা শেষবারের মতো একটু ধরবো, আমি হাতে পাই নাই, ধরতে পারি নাই। এখন মনে করেন পাশের মানে আপন যারা কিছু না বলে, তার চেয়ে বেশি বলে পাশের বাড়ির মহিলারা। তারা বলতেছে তোমার মতো জামাইয়ের কাছে মেয়ে দিয়ে মেয়ে তো মারি ফেলাইতা। ওস্তাদ কি বলেছিল আপনার? আমার ওস্তাদ বলছিল জীবনে সফলতা পাইতে হলে বা বড় কিছু হতে হলে তুমি কখনো কোনো মেয়ে, তোমার জীবনে অনেক মেয়ে আসবে, কিন্তু এই মেয়েদেরকে পাত্তা দেওয়া যাবে না। তুমি যদি পাত্তা দাও তাহলে তোমার লাইফ এমনিতেই শেষ হয়ে যাবে। তখন আমি এই কথাটার কোনো গুরুত্ব দিই নাই আমার স্যারকে। তারপরে আমি আমার হঠাৎ করে আমার ছুটি হলে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার বোনের বাড়িতে যাই, চাচাতো বোনের বাড়ি। আমি কোনোদিন বেড়াইতে যাইনি চাচাতো বোনের বাড়ি, কিন্তু ওখানে যাওয়ার পরে একটা মেয়ের সাথে আমার দেখা হয়। যখন দেখা হয়, ওই মেয়েটা আমার ভাগ্নিটা ছিল, তারা বলছে কে, আমার মামা। এখান থেকে মামা বললে পরে আমি আমার ভাগ্নিদের দিয়ে ওর নাম্বার নিয়ে আমি ওদের সাথে কথা বলে সম্পর্ক হয়। এক পর্যায়ে সম্পর্কটা এমনভাবে ঘুরে যায়, চাকরি আর ভালো লাগে না আমার ঢাকাতে। আমি কিছুদিন পর পর একটা না একটা অজুহাত দিয়ে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে আসি, ওদের সাথে দেখা করতে যাই, ঘুরতে যাই। এরকম করতে করতে মনে করেন এক পর্যায়ে আমার শহরে আর ভালো লাগে না, এখন জাস্ট আমার ওকে বিয়ে করতে মন চাইছে। এক পর্যায়ে আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে ওর নাম ছিল, বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেলে মনে করেন কিছুদিন থাকে, আমি আবার শহরে আসি, কিছুদিন এখানে ওখানে যাই। আমি আদমদিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে তখন কোচ ছিলাম। তারপরে এরকম করতে করতে 1 বছরের ভিতরে আমার এই মেয়ের সাথেও ডিভোর্স হয়ে যায়। ওকে। যখন ডিভোর্স হয়ে যায় তখন তো আমার মাথায় আর কোনো কাজ করে না, আমি পাগলের মতো ঘুরে বেড়াই। আবার ঢাকায় আসি। ঢাকায় আসার পর চিন্তা করলাম যা হয়েছে ভুল ত্রুটি মানুষের মধ্যে হয়, আমি চেঞ্জ করবো নিজেকে। আমি আবারও চেঞ্জ করতে চাইছি। আমি 17-18 সালের দিক থেকে আমি আবারও মানে কাজে যোগদান করি, কাজ করি, আর ভালো লাগে না, ঘুরে বেড়াচ্ছি। কোথায় কাজ করেন? ঢাকাতে এনএসসিতে কোচিং করাচ্ছি স্যারের ওখানে। ওকে। এরকম করতে 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 আজকে ফাঁকি দিচ্ছি, কালকে ফাঁকি দিচ্ছি, এরকম করতে করতে আমার চাকরিটাই চলে যায়। আমার আর চাকরি থাকে না, একবারে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। 2-3 বারই সুযোগ দিছে, পরবর্তীতে আর আমার কাছে এই সুযোগটা পাই নাই, আমাকে একবারে আউট করে দেয়। যখন আউট করে দেয় তখন তো আমার আর ঢাকাতে থাকার মতো কোনো পজিশন নাই, তখন আমি বাড়িতে চলে যাই। ওখানে যেয়ে আমি, আমার কাছে একটা সার্টিফিকেট আছে দেখেন, 17 সাল না 18 সালের, আমি গাজীপুর লাইভ স্টক ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর থেকে আমি ভেটেরিনারি প্রশিক্ষণ করে আসছি। ওখান থেকে এসে আমি গরুর একটা ফার্ম করি। গরুর ফার্ম করার পরে আমি গরু তুলি, আমার গরু পালতেছি, ধান খেত করতেছি, মুরগি পালতেছি। মোটামুটি আমি একটা বিজনেসের কিছু টাকা আছে, ওটা দিয়ে আমি একটা বিজনেস আর্ন করতে চেষ্টা করতেছি। মোটামুটি একটা ভালো প্রফিট হয়েছে। কিন্তু চিন্তা করলাম এখন তো আমার কেউ নাই, শুধু মা বাপ, ভাই, আমার বড় ভাই। আমার তখন চিন্তা করলাম যে এখন তো কিছু টাকা পয়সা আছে, আমি একটা কাজ করি, আমি বিদেশে যাব। পরে আমি ঢাকায় আসলাম, ওখানে টাকা দিলাম, মেডিকেল করলাম, সব কিছু ওকে, ফাইনাল মালয়েশিয়াতে চলে যাব। হঠাৎ করে মনে করেন আমার টাকাটাই মারি গেল, আদমরা আমার টাকাটা মারি দিয়ে দিল, প্রায় 4 লক্ষ টাকার মতো মারি খেলাম। 4 লক্ষ টাকা মারি খেয়ে গেলে আমার কিন্তু কোনো টাকা নেই এখন, আমার ফ্যামিলি থেকেও নাই, আর আমার যা ছিল সব শ্যাম্বল শেষ। তখন আমি এই টাকাটা ফেরত পেলাম না। আমার এই টাকাটা যখন না ফেরত পেলাম তখন আমি কি করব, বাড়িতে আবার আসলাম। আমার বাবার যে জমি আছে এগুলোর থেকে 2 বছর ধরে চাষ করতে চাই, আজও কালকেও আমি চাষ করে আসছি, জমির চাষ। এখন চিন্তা করলাম যে আবারও তো বিয়ে শাদী করতে হবে। এরকম করতে 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 আরও কিছু টাকা হয়ে গেল। হঠাৎ করে একটা গরু থেকে একটা লাভ হইলো, মনে করেন 2 লাখ টাকার মতো আবার আসছে, মানে হঠাৎ করে আল্লাহ তাআলা আবার দিছে, আসছে। আসার পরে আমি বিয়ে করব, চিন্তা করলাম টাকা, বিদেশে যাওয়া তো বাদ, বিদেশ তো শেষ হয়ে গেল, তাহলে তো বিয়ে করতেই হয়। তাহলে আমার মাকে বললাম তাহলে এখন মেয়ে দেখো, বিয়ে করব। এখন তো আমি তো ডিভোর্সি, ফার্স্ট টাইম তো আমি একটা কুমারী মেয়ে বিয়ে করছি, সেটা তো আমি ডিভোর্সি। তাহলে আমার জন্য তো মনে করেন গ্রামের মনে করেন কুমারী মেয়ে আমার কাছে আসবে না, ডিভোর্সি মেয়েই আনতে হবে। দেখে শুনে লাস্ট ফিনিশনে একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করলাম। ওই অনেকে বলে না যে যদি কষ্ট পায় মেয়েদেরকে বিয়ে করো তাহলে সুখী থাকতে পারবে,
আমি ওটা চিন্তা করলাম, মানুষ বলল যে তারও তো মনে কষ্ট, আমার মনেও কষ্ট, সে হয়তো আর আমাকে ঠকাবে না বা যাবে না। কিন্তু একে বিয়ে করলাম হচ্ছে 10/3/2023 তারিখে। আমি তাকে বিয়ে করছি এত শখ করে যে জীবনে হয়তো সে আর আমাকে কোনোদিন ঠকাবে না বা আমার কাছ থেকে যাবে না। আমি ইন্ডিয়ায় যেয়ে মার্কেট করে নিয়ে আসছি, ইন্ডিয়া যেয়ে আমি পয়নামার মার্কেট করে নিয়ে আসছি, বাংলাদেশ থেকে আমি মার্কেট করিনি। চিন্তা করলাম যে প্রথম বিয়েটা ভুল হয়েছিল, যে আমি নিয়ম কানুন মেনে বিয়ে করিনি, এই জন্য হয়তো আমার এটা হয়েছে। এই ভুলটা আমি পরে উপলব্ধি করছি। আর এই বিয়েটা আমি লোকজন নিয়ে যে মনে করেন আপনার সাজায়া গোছাইয়া সব কিছু দিয়া কাবিননামা করে 70,000 টাকা, আপনার 60,000 টাকা নগদ উসুল দিয়া আমি বিয়ে করছি। যাতে ওটা আমি মনে করছিলাম যে ইসলাম ধর্মে তো কাবিনের টাকা দেয় না, হালাল হয় না, এই কারণে আমার বিয়েটা প্রথমটা টেকে নাই। কিন্তু নেক্সট আমি এই কাজটা করব না যাতে আমার বিয়েটা না টেকে। কিন্তু আমার লাস্ট ফিনিশিংয়ে এটা থেকে আমি সুখে ছিলাম, ভালো আছি মোটামুটি। একটা সময় আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হলে আমার একটা ছেলে সন্তান হয় সিজারে হসপিটালে। ছেলে সন্তান হলে ওইখানে একটু কথা কাটাকাটি হয়েছে, মানে আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমি হসপিটালে নিই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রাখি যখন ব্যথা ওঠে, কিন্তু তারা মনে করে যে আমি মনে হয় কৃপণতা করতেছি, যে টাকার অভাবে আমি তার মেয়েকে কষ্ট দিতেছি, ব্যথার পেইন করাচ্ছি, আমি ট্রিটমেন্ট করাচ্ছি না, এটা তারা মনে করে। ওই এক কথা দুই কথা মনে করে একটু মুখ কালাকালি হয়েছে। পরবর্তীতে সিজার করা লাগছে, মানে নর্মালি হয় নাই, সিজার লাগছে। সিজার লাগলে পরে আমি সিজার হইলো, ছেলে হইলো, খুশি। ওখান থেকে হসপিটাল থেকে বউ নিয়ে আসলাম। আসার পরে আপনার আমার ওয়াইফের মন ভালো না, সে বাপের বাড়ি যাবে খালি, সে আর খালি বাপের বাড়ি যাবে। আমার কিন্তু বাড়িতে কেউ নাই। আমি তাকে বলি যে তোমাকে যতটুকু হেল্প করার দরকার আমি করতেছি। করার পরে আমার ছেলের বাড়ি যখন 3 মাস, তখন আমার বোন আমার বাড়িতে বেড়াইতে আসে। আমার বোন থাকে বা চিটংয়ে, বোনের কাছে। আমার বাড়িতে আসলে আমি বোন আবার চিটং যাবে, আমাকে বলছে একটু নিয়ে যাও। আমি বাড়ি থেকে দিতে গেছি বোনরে, বুঝাই বলে গেলাম যে তোমরা কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করবা না, নিরিবিলি থাকবা। আপনার বুলবুল একটা ঝড় হয়েছিল না, ওই দিন, ওই পরের দিনকেরা, ওই দিনকেরা রাতে আমার মায়ের সাথে বাঁধাইছে আমার ওয়াইফ। আমার মায়ের সাথে বাঁধাইয়া মোটামুটি একটা হাতাহাতি টুকটাক, মা আর আমার ওয়াইফ দুজন মিলেই একটা কিছু করে আমার বউ আমার ছোট্ট বাচ্চা 3 মাস 3.5 মাস বয়সের বাচ্চা নিয়ে আমার বাড়ি থেকে পালাই চলে গেছে। পালাই চলে গেল। যাওয়ার পরে আমি খবর পাইলাম, আমি তখন ঢাকাতে খবর পাইলে আমি যেদিনকার খবর পাইছি সে পরের দিনকার নিজের বাসায় না ঢুকে আমি সরাসরি শ্বশুর বাড়ি চলে গেছি আমার ছেলের জন্য। আমি আমার বউর জন্য আমি যাইনি, আমার ছোট্ট বাচ্চা তার জন্য গেছি। আমি বাড়ি এসে প্রথমে দেখছি দুধ টুধ কিছুই নেই, মানে ছেলে নিয়ে পলাই চলে গেছে। পরে আমি ওখানে যে দুধ, পিঠার, কাপড় চুপুর, ফ্যান, যাবতীয় ছেলের যা কাপড় চুপুর আমি নিয়ে শ্বশুরবাড়ি গেছি। যাওয়ার ভিতরে মনে করেন একটা শ্বশুরবাড়ি গেলে মানুষে, আমি তো আর অপরাধ না, আমি তো আপনাকে এখানে রেখে গেছি। আমার যাওয়ার সাথে সাথে মনে করেন আমার শ্বশুর শাশুড়ি পাতা প্রতিবেশী সবাই মনে করেন আমাকে গালাগালি করতেছে, কেন তুই আইসিস কেন এখানে, তোর মারে দিয়া আমাদের মেয়েকে পিটাইছিস, আমার মেয়েকে নামাই দিছিস, এই বৃষ্টি ঝড় বন্যার মধ্যে মেয়ে চলে আইছে, কারেন্ট নাই, নাই। আমি আমার মারে দিয়ে বলে তারে খেদাইছি। এখন শাশুড়ি তো মনে করেন যে সমস্ত কথা বলে সেগুলো শুনতে পারি না। আমি আমার বউরি বলি তুমি কি করবা, তুমি চলে আইছো, আমাকে তো একটা ফোন দিয়ে জানাইতে পারতা যে এই সমস্যা হচ্ছে। সে আমাকে একটা ফোন দিয়ে জানায়নি, ভালো কথা। তারপরে ওরকমের আমি সারাদিন আমার ছেলের কাছে রয়েছি, আমাকে কিন্তু খেতেও বলে নেই। আমার শ্বশুর বাড়িতে আমি আছি, সবাই খাচ্ছে, আমাকে বলে নেই যে তুমি খাইছো কি না খাইছো, আমাকে বলে নেই। আচ্ছা কোনো সমস্যা নেই। আমি রাত 8টা-9টা বাজে যাচ্ছে, গ্রামের বাড়ি 8টা-9টা মানে অনেক রাত। আমি 8টা-9টা বেজে যাচ্ছে, আমি আমার বউরি বলতেছি তুমি কি যাবা না থাকবো, কিছু তো বলো না, তোমার থাকতেও হবে না, তোমার যাইতেও হবে না, তুমি তোমার মতে যাও, আমি আমার পথে চলে আইছি। সে আমাকে একটা ভালো মন্দ কিছুই বললো না, বের করে দিল। আমি বললাম যে তখন আমি যার ভরসায় এখানে আছি সেই তো আমাকে চাচ্ছে না, তা আমি কি করবো। আমি বাসায় চলে আসলাম ওই রাত্রে। বাসায় চলে আসার পরে আমি আবার ফোন দিছি 2 দিন পরে আমি আসবো, না আসা লাগবে না। তারপর আমি জোর করে বাড়ির কাছাকাছি তো, বেশি দূরে না, 30-40 টাকা ভাড়া, আমি গেছি, খাবার টাবার নিয়ে গেছি।
আমার ওয়াইফ আমাকে তারপরও বলে না যে আমি আমার বাড়ি যাব। সে একটা কথা বলে, যদি তোমার আমাকে চাও তাহলে আমার এই বাপের এখানে ভিটা এখানে ঘর করে থাকো। আমি তার একটা কথা বলছি, প্রয়োজন হলে আমি তোমাকে ত্যাগ করে দিতে রাজি আছি, তা আমি তোমার বাপের পোতায় থাকতে পারবো না, ঘর জামাই হবো না। ঘর জামাই হব না, প্লাস আমার বাপ মার ভিটা সাইডে আমি কোথাও যাব না। আর তারপরে সে বলছে আমাদের ওখানে একটা বাজার আছে, নাম হচ্ছে কচুয়ার বাজার, ওইখানে তুমি বাসা ভাড়া করো। আমি বলছি বাসা ভাড়া করে থাকার মতো মানে অ্যাবিলিটি আমার নেই, সামর্থ্য নেই আমার কাছে যে আমি প্রতি মাসে বাসা ভাড়া দেবো, ডাল চাল আগুন সব কিছু কিনে নিতে হবে, এত টাকা তো আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি তোমার মতো করে থাকো। এরকম করতে করতে আমি চিটাগাং চলে গেলাম। তখন তো আমার আর ভালো লাগতেছে না, চিন্তা করলাম বাড়িতে থাকবো না, যে কিছুদিন পরে হয়তো মাথা ঠান্ডা হইলে আমাকে করবে, এরকম করে আমি চিটাগাং চলে গেলাম। চিটাগাং আমি যাই, ওখানে আমার বোনের সাইডে কাজ করতেছিলাম। কাজ করতেছি, হঠাৎ করে একদিন করে একটা মিস কল আসছে আননোন নাম্বারে। আমি মিস কল আসলে আমি ব্যাক করছি, ব্যাক করলে দেখি আমার ওয়াইফ ফোন দিছে। তখন আমি ফোন দিলে আমি কথা বললাম যে তুমি যদি চাও আমি তোমার জন্য ফিরে আসবো, আর যদি না চাও আমি আর আসবো না। সে কি করলো, আমাকে আশ্বাস দিল পুরোপুরি যে আসো, আমি আসবো। প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, 1-1.5 মাস পরে আমি আবার ওইভাবে মনে করেন 5 তারিখের আগে যে আন্দোলন হচ্ছে এই টাইমটা আমি কিন্তু চিটাগাংতে আইসি। আসার পরে ঢাকা অবরোধ হয়ে গেছে, আর যাইতে পারি না বাড়ি। আইসি আসার পরে আমার ওয়াইফের কাছে দেখা করতে যাওয়ার জন্য আমি গেছি শ্বশুরবাড়ি এলাকায়। তার আমার হচ্ছে দাদি শাশুড়ির বাড়ি থেকে হলো, শাশুড়ির বাড়ি থেকে হলো, আমি ওকে দেখছি, ওর সাথে কথা বলছি, ছেলের করছি, খাওয়ার দাওয়ার দিয়ে আইসি, টাকা পয়সা দিছি কিছু। কিন্তু ও আমার ছেলেকে আমার বাসায় থাকতে আমি 2টা টিকা দিছি, আর কোনো টিকা এর ভিতরে ছেলের বয়স কিন্তু 7-8 মাস হয়ে গেছে, আর কোনো টিকা ইউজ করেনি। ও মাই গড, তো ভয়ঙ্কর। যখন টিকা ইউজ করেনি তখন আমি মাথায় একটা প্ল্যান আসলো যে ওরে একটু বুঝাই যে আমি হসপিটালে যে টিকা দিয়ে দেবো কালকে। আর অনেক কিছু বুঝানোর পরে ওর ভিতরে একটু নরম হইলো, কিন্তু ও কী করলো, টিকা দেওয়ার কথা বলে রাজি হইলো। আমি বললাম তাহলে আমি কালকে পরশুদিন চলে যাব, তুমি আমার সাথে চলো, আমি তোমায় দিয়ে, তোমার যাওয়া লাগবে না আমার বাড়ি, তুমি টিকা দিয়ে ছেলেরে তুমি নিয়ে যাও। এই বললে আমি ও রাজি হয়েছে, রাজি হইলে ও ভাবছে যে সত্যি মনে হয় করে দেবে। পরে আমি ওইখান থেকে টিকা দেওয়ার কথা বলে পরের দিন সকালবেলা আমাকে ফোন দিয়েছে, আমি কিন্তু আসছি হসপিটালের এখানে, তুমি চলে আসো। ও একটা মানে চাচিকে নিয়ে আইসে, আমার ছেলেকে নিয়ে। আসার পরে হসপিটালে যখন আসছে তখন হসপিটালে তো আইসে শুনে যে এখানে আজকে টিকা দেবে না, বন্ধ। যখন এটা শুনছে তখন বলতেছে যে তুমি তো আমার সাথে সিটারি করছো। তখন আমি একটা অভিনয় করছি ওই সময়টায়, যে ফোনটা উঠাইয়া আমি বলতেছি হ্যালো কাকি, আপনি টিকা দিতেছেন কোন জায়গা, মানে যে টিকা দেয় সে ফোন দিছি, কিন্তু ফোন তো দিই নেই। ফোন দিয়ে বলতেছি কোথায় আপনি, সে বলতেছে আমি তো বাড়ি। আমি বলছি আপনি ওখানে টিকা দিতেছেন, মানে আমার কাকিকে আমি এমনভাবে বলতেছি যে সে যাতে বুঝতে না পারে। তা আমি ওদেরকে বললাম যে তাই তোমরা চলো কাকির বাসাতে এদের সামনে, ওখান থেকে টিকা দিয়ে নিয়ে বাড়ি চলে যাও। এখন আমি চিন্তা করতেছি যে আমার বউর কাছে যদি ওর চাচি থাকে তাহলে আমি এখানে কিছু করতে পারবো না, বা ওরা নিতেও পারবো না, বা কোনো সুযোগ থাকবে না। আমি অনেক রকমের রাগান্বিত কথা বলে ওর চাচিকে আমি ওখান থেকে আউট করে দিছি, মানে চাচিরে এমন কথা বলছি যে চাচি যাতে ওখান থেকে চলে যায়। চাচি চলে গেছে, আমি ওকে ভ্যানে করে নিয়ে গেছি সেই চাচার বাসায়। নিয়ে যাওয়ার পরে ওখানে চাচি দ্বারা গেছি, ওখানে তো টিকা দেয় না। ওখানে যাওয়ার পরেও তো বুঝতে পারছে যে ওখানে তো টিকা দেয় না। আমার প্ল্যানটা ছিল যে আমি ওকে বাসায় নিয়ে যাব, এই জন্য আমি ওইভাবে এতটা প্ল্যান করতেছিলাম। পরে আমি কাকিরি কইলাম কাকি আপনি ওরে বুঝান, আর আমার ছেলে তো আমার কাছে আছে। আমি ছেলে ওরে বুঝাতে যখন কাকি বুঝাইতেছে আমার বউরে, তখন আমি ছেলে নিয়ে হঠাৎ মানে পিছন থেকে বেরে আমি পালাই নিয়ে আসছি বাড়িতে, দুধের বাচ্চা, তখন বয়স 6 মাস। আমি নিয়ে বাসায় চলে আসছি। বাসায় আইনে আমি আর ওই কচুয়াতে যাই না, আমি সাইনবোর্ড নামের আরেকটা বাজার আছে ওইখানে, ওই বাসায় মার কাছে খালি দিয়ে কইছি ধরো। আমি ওই মুহূর্তে যে গাড়িতে আইছি ওই গাড়ি নিয়ে দুধ, ফিটার আর যা যা লাগবে ছেলের জন্য ওইটা সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসছি, আইনে মনে করেন খাওয়াইছি। কিন্তু আমার বউ আসে না, সে ওইখানে বসে সেদেরকে প্রেশার দিতেছে, আপনার বাড়ি থেকে সন্তান চলে গেছে, আমার সন্তান আপনার বাড়ি এনে দিতে হবে, আইলে আমি আপনাকে নামে মামলা করব। এখন তারা প্রেশারে পড়ছে, সে কিন্তু চলে আসতে পারে, সে আসবেই না, সে ওইখানে বসেই মনে করেন তাদের প্রেশার দিতেছে। তখন তো আমার চাচা ওখান থেকে চলে আইসে আমার ঝাড়ি দিতেছে, তোরে থানায় নেবো, এন করবো তেন করবো, তুই শাল নিয়ে আইসিস। আমি আবার চাচারে একটু আমার মতো করে সেটা গরম দিয়ে দিছি যে আপনি যা পারেন তাই করেন। পরে আমার ছেলে
আসবে না, ভালো কথা। পরবর্তীতে মনে করেন সে আসে না, আমি এখান থেকে আমার মা বাপ সবাইকে নিয়ে গেছি আমার সেই চাচার বাড়িতে। পরবর্তী এমন একটা পর্যায়ে হয়েছে, লাস্টে ছেলে না নিয়ে গেলে মনে করেন থানা পুলিশ হয়ে যায় বা অনেক সমস্যা হয়। পরে নিয়ে গেছি, সেখান থেকে বুঝাই টুজাইয়া মনে করেন আমার এক মামা ছিল চেয়ারম্যান, সে মামা ফোন করে বললো যে তাই তুমি চলে যাও ওদের সাথে, পরবর্তীতে আমি দেখবো, আমার কিছু হইলে আমাকে বললো, আমি দেখবো। আমি গেলাম, যাওয়ার পরে আপনার ওখান থেকে বুঝাই টুজাইয়া মার সাথে মিলাই টিলাই দিয়ে আমি আমার বউ সন্তান নিয়ে বাসায় চলে এলাম। পরের দিনকেরা আসার পরে আমার বড় ভাই ঢাকা থেকে আমার শ্বশুর বাড়ি আমার চাচা ফোন দিছিল যে আমার শ্বশুরে মেয়ে তো এরকম এরকমের আইসে এখানে, তারপর ছেলে নিয়ে গেছিল, এখন কি করব, আপনি যা মন চাই তাই করেন, আমার কিছু করার নেই। পরবর্তীতে মনে করেন আমার ভাই চিন্তা করলো যে সংসারটা ধ্বংস হওয়ার দরকার নাই, আমার শ্বশুরের সাথে কথা বলে যে যেভাবে গেছে মিলেমিশে থাকুক, আপনাদের বাড়ি কালকে পাঠাইয়া একবেলা খাওয়ানোর ব্যবস্থা করতেছি। বড় ভাইয়ের কথা শুনে আমরা কিন্তু ঠিকই লোকজন নিয়ে তাদের বাড়ি পরের দিনকে সকালবেলায় গেছি, যে আমরা একবেলা খাওয়া দাওয়া করে আসবো, রাগটা যাতে পানি হয়ে যায়, দুই পক্ষ যাতে সমানভাবে থাকে। কিন্তু ওই দিনকার আমার শ্বশুর হচ্ছে মানুষের বাড়ি জোন দেয়, সে বাড়িতে না থেকে, আমরা গেছি 5-7টা লোক, বাড়িতে না থেকে সে জোন দিতে চলে গেছে। সে এত টাকার প্রয়োজন হয়েছে যে ওই দিনকার সে জোন দেওয়ারই প্রয়োজন হয়েছে। যাক গেল, ভালো কথা, জোন দিতে গেছে। আমরা ওখান থেকে খাইয়ে দিয়ে মোটামুটি বিভিন্ন রকম মহিলারা বিভিন্ন রকম কথা বলছে, ওটা আমরা কান দিই নাই, যে যা আমি যাকে নিয়ে সংসার করবো সে থাকলেও নেয় না, আমার আর কিছু দরকার নেই, ওটার কান দিই নাই। ওখান থেকে চলে কি বলছিল যে মানে আমার মায়ের সবাই খারাপ মনে করছে, যে আমার মা সাথে ঝগড়া হয়েছে। অবশ্যই গায়ে হাত তোলার অধিকার রাখে না সে। এখানে আমি আসতেছি, সামনে আসেন। এখানে আমার মাকে সবাই মনে করেন খারাপ কথা বলতেছে, বা আমার মা খারাপ, এটা সেটা, মানে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। যাক গেল, ওখান থেকে চলে আসলাম, ভালো সংসার চলতেছে, কোনো সমস্যা নেই। তখন কি করলাম, আসার পরে 2-1 দিন আমার বউ কি বলছে, আমাকে বলে যে আমার বোন নাম হলো বৈশাখী, ও আমাকে বলতেছে আমি তোমার বাপের ভাত রান্না করতে পারবো, কিন্তু তোমার মার ভাত রান্না করতে পারবো না। যখন এই কথাটা বলছে তখন আমি বললাম যে মানুষ হচ্ছে আমরা 4 জন, বাপ মা আমি আর তুমি, আর ছেলেরটা তো আলাদাই সবকিছু, তাহলে তুমি 3 জনের রান্না করতে পারবে আর একজনের রান্না 3 জনের সাথে তার ঝগড়া লাগতেছে না, আপনার মার সাথে কেন লাগতেছে? আমার মার সাথে কেন লাগতেছে আমি এখানে বলি। আসলে আমার মা, যে আমি ছোট করে বলতেছি না আর খারাপভাবে বলতেছি না, মা তো মা। আমার মার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে একটা কথা বারবার বলবে। এই কাজ মনে করেন এখানে একটা ঝাড়ু দিছে না, এই ঝাড়ুটা এখানে রাখছে, এই ঝাড়ুটা এখানে কেন, একবার বললেই শেষ হয়ে যায়। এই কথাটা মনে করেন 30 বার উচ্চারণ করবে, মেজাজ তো এমনি খারাপ হয়। প্রবলেমটা হচ্ছে এখানে। আমার মাকে আমি কিন্তু ছোট করে বলতেছি না, এই এক কথা দেখা যায় ঘুরাই ঘুরাই বারবার বারবার বলতেছে, তো এমনি মেজাজ খারাপ হয়ে যায়। তার ভাত রান্না না করতে চাওয়াটাই স্বাভাবিক। এখন সে বলতেছে যে আমি তার ভাত রান্না করতে পারবো না। এখন যখন মা ভাত রান্না করতে পারবে না, তখন আমি চিন্তা করলাম যে এভাবে তো সংসার করা যাবে না, আবার দুধও খাওয়া যাবে না, বাপ মা কিভাবে খাই দুধ এক ঘরের ভিতরে। এই চিন্তা করে আপনি কি একটাই ছেলে? না, 2 ভাই, 1 বোন আমার। আর আরেকটা ভাই আরেকটা ভাই ঢাকাতে থাকে। আমি বলতেছি এখানে যখন আমাকে বললো যে ভাত রান্না করতে পারবে না, তখন আমি চিন্তা করলাম যে আমি যদি হাড়ি ভাগ করি তাহলে তো সমস্যা হয়ে যাবে। কেন সমস্যা হয়ে যাবে? দেখা যায় আপনার দাদা দাদি কি আপনার মা বাবার সাথে থাকে? আমার দাদা দাদি নাই, মারা গেছে। যতদিন বেঁচে ছিল ততদিন কি আপনার মা বাবার কাছে ছিল? হ্যাঁ, মা বাবার কাছে ছিল। আপনার চাচা নেই? চাচাও মারা গেছে। মানে যখন চাচারা ছিল সবাই ছিল তখন কি খাওয়ানো হইতো? আমি যতটুকু দেখেছি তখন হচ্ছে ভাগ করে থাকতো, মানে মাসে 1 মাস আমার বড় চাচা খাওয়াইছে, 1 মাস আমরা খাওয়াইছি। আমার যতটুকু মানে একদম বুড়োতে। কিন্তু যখন ইয়াং ছিল তখন তো আলাদা আলাদা ছিল সবাই। তাহলে আপনার আলাদা করতে অসুবিধা কোথায়? না, আলাদা করতে অসুবিধা কোথায় না, আমার আব্বা হচ্ছে অ্যাজমার রোগীর সমস্যা, সেটা দেখবেন। তারপরে মারও গ্যাস্ট্রিক আলসার আছে, কিন্তু স্যার একটা সমস্যা হচ্ছে একটা কথা বারবার বলে, এটা হলো বড় প্রবলেম। কিন্তু মূল প্রবলেমটা আমি কোথায় বলতে চাইছি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন। মূল প্রবলেম হচ্ছে আমরা এটা মানতেই চাই না যে আমি সন্তান, আমি ছেলে বা আমি মেয়ে, আমি আমার মা বাবাকে আলাদা রাখবো। বিয়ের পরে
আপনাকে বিয়ে করছে আপনার ওয়াইফ, আপনার আব্বাকেও করে নাই, আপনার ভাইকেও করে নাই, আপনার মারেও করে নাই, সংসার আপনাদের দুজনের। হ্যাঁ আপনার মা বাবার প্রতি আপনার দায়িত্ব আছে, অবশ্যই। অর্থনৈতিক দায়িত্ব আছে, হ্যাঁ রোগ ভোগ হইলে নিয়ে যাওয়ার দায়িত্ব আছে, কিন্তু একই ঘরের মধ্যে দুই মহিলা কোনোদিন থাকতে পারবে না। এটা ইসলামেও নিষেধ আছে। আপনার আপনার আব্বা ঘুরে বেড়াইতেছে, সেই ঘরে আপনি বউ রাখতে পারবেন না। হ্যাঁ আবার এটা তো সামাজিকভাবে মানসিকভাবে আসে। যখনই দেখবেন ঝামেলা 99% শাশুড়ির কারণে হয়, আসতেছি আর কারোর সাথে কিন্তু ঝামেলা হয় না। না, ঝামেলা হচ্ছে না। তখন আমি আমার বড় ভাইকে ফোন দিলাম যে দাদা এখন তো যদি এইভাবে আমি আমার বউ এইটা বলতেছে আমার মারে আলাদা রান্না করতে পারবে না, সে আপনার বড় ভাই কিন্তু ঠিকই বউ নিয়ে আলাদা আছে। হ্যাঁ আছে, তো সে আলাদা আছে, তার কিন্তু ঘর ভাঙে নাই, না ঘর আপনারটাই ভাঙছে, কারণ আপনি এর ভিতরে নিয়ে পেঁচাইছেন। এবার আমার বাইরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমার বাইরে বললাম তাহলে মারে একটু ঢাকা নিয়ে কিছুদিন রাখেন, দেখি কি হয়। সে রাখবে না। আমার ভাই ঠিকই তারে বললো তো টিকিট কেটে পাঠাই দাও, আমি পাঠাই দিলাম। মা চলে গেল ঢাকাতে। কতদিন ছিল? মা ছিল, আমি বলতেছি, মারে ঢাকা পাঠাই দিলাম। কতদিন ছিল? প্রায় 3-4 মাস। এই কদিন আপনার সংসার ভালো ছিল? হ্যাঁ বলতেছি আমি। বলেন, এই অ্যান্সারটাকে দেন। এই 3-4 মাসের ভিতরে মোটামুটি আমার কোনো প্রবলেম হচ্ছে না, মানে অন্য কোনো প্রবলেম হচ্ছে তার না। মানে ঝামেলা ওইটাই। এখন 3-4 মাস মা ওখানে আছে, আমি এখানে মনে করেন খাচ্ছি, সবকিছু ঠিকঠাক চলতেছে। আমার ছেলের তখন ওয়েট হয়ে গেছে 11 কেজি, সব দিক থেকে সুন্দর সব কিছু। কিন্তু হঠাৎ করে আমার ওয়াইফের একটু মাথায় সমস্যা আছে, সেটা হচ্ছে মানে ছোটোকালে বলে হয়েছিল, ডাক্তারের প্রেসক্রিপশনটা আনতে ভুলে গেছি, কিন্তু আমার মোবাইলে আছে, আমি প্রয়োজনীয় ছবি মোবাইল থেকে দিতে পারবো। ওর হচ্ছে 22 সমস্যা আছে, মানে মাঝে মাঝে খিঁচুনি ওঠে। আচ্ছা। তখন ওই সময় একটা যদি প্রেশারের ইনজেকশন শিরায় দেওয়া হয় তাহলে দ্রুত কভার হয়, আর না দিলে কভার হয় না। কিন্তু হঠাৎ আমি তো বাসায় নেই, একদিন কেরা বাসায় নেই, খিঁচুনি উঠে গেছে, আব্বাও জমিতে গেছে, আমিও বাসায় নেই, কিন্তু ছেলে আর বউ আর কেউ নেই, আশেপাশে ঘর নেই, আমাদের বাড়ির আশেপাশে আর ঘর নেই। সে পুরে মনে করেন এইখান থেকে বাড়ি খেয়ে মানে কেটে গেছে, ঘরের মেঝে পড়ছে, মাটির মেঝে, তো ওখানে পরে বাড়ি খেয়ে কেটে গেছে। আমি তো বুঝতে পারিনি কি হয়েছে, আমি এসে দিকে পড়ে রয়েছে। পরে আমি পড়ে রইলে আমি উঠাই পানি ফুনি দিলাম, দেখো উস হইলো, হালকা একটু কেটে গেছে, একটু রক্ত বেরোইছে। ওই মাথায় কিন্তু একটা চোট খাইছে, আগে আঘাত তো ছিল বা সমস্যা আছে, আর ওই মাথায় এখন মাথা ঘুরায়, কাজ করতে পারতেছে না, রান্না করতে পারতেছে না। আমি আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার দেখাচ্ছি, কোনোটায় কোনো কিছু হচ্ছে না। কিন্তু সে করছে আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তাই আমি বললাম তুমি যদি বাড়ি যাও তাহলে আমাদের রান্না করে খাওয়াবে কে? আর এক কাজ করো, তুমি যাও 2 দিন বেড়াইয়া চলে আসো। ঠিক 2 দিন আমি পাঠাই দিলাম টাকা টাকা দিয়ে, শ্বশুরবাড়ি যাইতে যেটা যথেষ্ট সম্মান যেটা লাগে খাবার দাবার নিয়ে যেতে, আমি সেইভাবে টাকা দিয়ে পাঠাই দিলাম গাড়ি করে। পাঠাই দিলে সে 2 দিনের কথা বলে দিলাম, 2 দিনের কথা বললে সে 2 দিন পর আর আসেনি। না আসলে আমার মেজাজ গেছে গরমে, আমি ফোন করে মনে করেন তাকে বলতেছি তুমি আসলে না, তুমি জানতেছো না যেদিকে সমস্যা, আমি আসবানে কালকে, দেখ ওখানে একটু ঝগড়া টগড়া করলাম, তার কালকে আসবানে কইছে, আসছে, পরের দিন করে আসছে। আসার পরে ভালো যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে গেছে, তারপরে আসতে পারেনি অনেকদিন ধরে। আমি ওই প্রশংসা সব কেটে দিচ্ছি, দিয়ে আমি ডাইরেক্ট যে জন্য আসছি সেটাই বলি, মেইন প্রজেক্ট, মানে এটা মেইন জায়গায় চলে যায়। আমার ওয়াইফ 29 তারিখ রাতে আমার কাছে 29 সেপ্টেম্বর 9 মাসের 29 সেপ্টেম্বর 2024 দিনের বেলা সারাদিন আমরা একসাথে ভালোভাবে আছি, খাওয়া দাওয়া করে ঘুমাইছি। বিকাল এরকম সন্ধ্যা হবে, বিকাল টাইমে আমি বাজারে গেছে যাব, আমার ওয়াইফ আমাকে বলতেছে আপনি আমার ছেলের জন্য 1 প্যাকেট প্যাম্পাস নিয়ে আসবেন আর আমার জন্য 1 জোড়া স্যান্ডেল নিয়ে আসবেন বাজার থেকে। আমি সুন্দরভাবে আমার ছেলেকে কোলে নিয়ে আদর টাদর করে থুয়ে আমি বাজারে গেছি। আমি 8টা 8:30টার সময় বাজার থেকে এসে দেখি কি আমার ঘরে আমার ওয়াইফ নাই, ছেলে নাই, কিন্তু ঘরে ছিল আমার আব্বা শুধু। আমি আব্বার কাছে যাই, আমি দৌড়ে যাই, আব্বারে জিজ্ঞেস করি, ডাকাডাকি করি, আব্বা হুশ নাই, আব্বা ঘুম। আমি লাড়া দিই লড়ে পুরোটা, আমি বলছি মারা গেল নাকি, আমার আশেপাশে ঘর নেই। আমি পাগলের মতো ছুটতেছি, এরে ওরে ডাকতেছি, ডাকার পরে আমার আব্বার হুশ আনতে পারি না, আব্বারে তো করতে হবে, এদিক কী হইলো ওটা পরে আব্বা কিছুক্ষণ পর হুশ হয়েছে, ডাকাডাকি একটু তেল মালিশ টালিশ করার পরে আব্বাকে দিয়েছে, আমার তো বউ সন্ধ্যার সাথে সাথে খাইতে দিয়েছে, খাওয়াটার পরে আমি তো ঘুমাই গেছি, এখন কী হয়েছে আমি তো জানি না।
যখন না জানলে তাহলে আমি আশেপাশে সব জায়গায়, তখন হচ্ছে 8 মাসের শিশু আমার ছেলে, সব জায়গায় খোঁজ করতেছি, ওর কাছে ফোনও নেই? ওর কাছে ফোনও নেই। ওকে। আমার সব জায়গায় খোঁজ করতেছি, কোথাও পাই না। আশেপাশে বাড়ি টাড়ি যায় টায় সব ঘুরতে, সেগুলো খোঁজ করছি, কোথাও পাচ্ছি না। না পাইলে তখন প্রায় 12টা বেজে গেছে। আমার শ্বশুর বাড়ি ফোন দিয়েছি, শ্বশুরবাড়ি ফোন দিয়ে বলছি যে আপনার মেয়েরে পাওয়া যাচ্ছে না বা নাতিটি পাওয়া যাচ্ছে না, আপনাকে দিক গেছে নাকি? সে কাছে আমি দেখতেছি, কই আমি আসতেছি এই কথা বললো, বলার পরে আর আসলো না, দেখলো না। আমি ওই সময় চিন্তা করলাম যে এটা থানায় জানানো উচিত, মিসিং ডায়েরি করা উচিত। আমি ওই সময় সরাসরি থানায় চলে গেছি, রাত তখন 1টা বেজে গেছে। গ্রামের বাড়ি থেকে থানায় যেতে অনেক সময় লাগছে। থানায় যাওয়ার পরে ওইখানে একটা অভিযোগ করে তুই আসছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার কাছে ওদিন পর আসলোই না, মানে ফোন করেও জিজ্ঞেস করলো না, আসলো না। কিন্তু আমার শ্বশুর সকালবেলা যায় আমার নামে আবার একটা অভিযোগ করলো যে আমার মেয়ে মিসিং পাওয়া যাচ্ছে না, জামাই বাড়ি থেকে গুম হয়ে গেছে। আমিও থানায় পিটিশন করা, সে আরও পিটিশন করা। আমি একটু আগে গেছি থানায় থেকে, মানে দারোগা দিয়ে আমার শ্বশুরের সাথে কথা বলাই দিছি। তারপরে 2 দিন 29, 30, 31 তারিখে আমার শ্বশুর আমাকে ফোন দিছে যে বৈশাখীতে পাওয়া গেছে, কোথায়, বাগেরহাট অদেরহাট, সে আর মামার শ্বশুর খালু শ্বশুর বাড়ি। তাই আমি বলছি ঠিক আছে, আপনি ওরে আসতে কন বাড়িতে আসার পরে শুনে দেখেন যে আমি আপনার মেয়েরে মারছি না কাটছি না গালাগালি করছি না বকাবকি করছি, কেন সে পালাইলো, কি কারণে, এটা একটু আপনি শুনে দেখেন। ভালো কথা। কি করলো, আমি যখন 31 তারিখ আসছে শুনছি বিকেলে, আমি 1 তারিখ সকালবেলা আমার একটা দুইটা চাচাতো ভাইকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়ি গেছি। আমার ছেলে এবং বউ মানে ঘরের ভিতরে, আমি যাওয়ার পরে মনে করেন তখন কোনো কথাবার্তা নেই, অনেক লোকজন বাড়িতে, আর তার আরেকটা মেয়ে আছে, সেও আসছে, মেলা লোকজন আছে বাড়িতে। আমি ভিতরে যেয়ে আমি আমার ছেলেকে কোলে নিয়ে আসছি। ছেলের দেখি কি মুখে আপনার বিস্কিট। আমার অনেক কষ্ট গেছে, তারপর আমার ছেলেরে কখনো একটা মানে টোস্ট বা বিস্কিট জাতীয় খাবার খাওয়াই নাই, আঙ্গুল ফল আপেল ছাড়া আর দুধ ছাড়া। মানে আমার অনেক কষ্ট গেছে দিনে, তারপরও আমি ওর জন্য কৃপণতা করি নাই। সবাই কৃপণতা করলেও ওই জায়গাটায় আমি কৃপণতা করি নাই। আমি জিজ্ঞেস করলাম, তুমি যে ওরে নিয়ে আসলা, ওর মুখে তো আজ পর্যন্ত ওর মুখে একটা ভাত দিছো, তাও অনেক কইরা, তাই এই বিস্কুট মাখাই রাখছো, এখানে পলাই গেলা কি কারণে, আমার কাছ থেকে পলাই গেলা, কি করছি আমি তোমার, আমার অপরাধটা কি তুমি বলো। এখন মনে করেন পাশের মানে আপন যারা কিছু না বলে, তার চেয়ে বেশি বলে পাশের বাড়ির মহিলারা। তারা বলতেছে তোমার মতো জামাইয়ের কাছে মেয়ে দিয়ে মেয়ে তো মারি ফেলাইতা। আমি কেন, আপনার মেয়েরা আমি মারছি নাকি, না পিটাইছি না কাটছি, আপনি জিজ্ঞেস করেন। এখন আমার ওয়াইফের প্রশ্নের উত্তর একটাই, যে আমি এমন কি একটা জিনিস আমি আমার ওয়াইফকে দেখাবো, যে জিনিসটা দেখার পরে যে আমার ওয়াইফ জীবনের তরে তার মা বাপের ছবি ভুলে যাবে। আমি বলে এই কথাটা বলছি, বুঝিনি। মানে আমার ওয়াইফের কথা, যে আমি এমন কি জিনিস তাকে দেখাবো যে জিনিসটা দেখলে তার মা বাপের মানে ছবিটা পর্যন্ত জীবনের তরে ভুলে যাবে। সেটা হচ্ছে আপনি তাকে বলছেন? আমি বলে তাকে বলছি, তাই থেকে জীবন বাঁচানোর জন্য পালাই চলে আসছি। যাক, পালাই চলে আসলি, তা ওখানে বললাম যে তুমি যাবা না, না আমি যাব না। আমরা চলে আসলাম 2 তারিখ, 10 তারিখের 10 মাসের 2 তারিখে আমাকে ডিভোর্স লেটার পাঠাই দেয় আমার ওয়াইফ। এখানেই আছে ডিভোর্স লেটার, আমি নিয়ে আসছি আপনাদের সব কিছু, মানে আমার কথাটা যে সত্য এটা প্রমাণ করার জন্য আমি সব নিয়ে আসছি। যাক, 2 তারিখে ডিভোর্স করে দেয়, ডিভোর্স লেটার, হ্যাঁ 2 তারিখে ডিভোর্স পাঠাই দেয়। তারপরে আমি মনে করেন পাগল হয়ে গেলাম, উন্মাদ পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, করতেছি। কিছুদিন পরে আমি আমার 5 তারিখের পরে তো দেশে এখন একটা অন্য রকমের ভাব, আমি একটু বিএমপি করি। আমার কিছু পোলাপান নিয়ে আমি ছেলে দেখতে গেছি, আপনার ওখান থেকে কিছু পোলাপান নিয়ে ছেলে দেখতে গেলে ছেলের নিউমোনিয়া হয়েছিল, আপনার হসপিটালে ভর্তি রাখছে। আমি ফোন করি আমার ছেলের খবর নেওয়ার জন্য, কেউ আমার ফোন ধরে না, শ্বশুর শাশুড়ি শালি কেউ আমার ফোন ধরে না। না ধরলে আমি তাকে ওই ছেলে জোর করে আমি চুরি করে, একবারে এক কথায় চুরি করে আমি ওইখান থেকে নিয়ে আসছি, ওই বাড়ি থেকে এনে ডাক্তার দেখাইয়া আপনার আমার ছেলের গায়ে 11 কেজি ওয়েট হয়েছে। কিন্তু ইতিমধ্যে আমি প্রায় এরা কোনোদিনও আসে নাই, খোঁজও করে নেই যে আমি ছেলেটা নিয়ে কি করলাম না করলাম, মা কিভাবে পারলো 3-4টা মাস আমার কাছে রাখতে। টুক করে সে এই যে মামলা করে দিল কোর্টে, এই মামলার কাগজটা আমি নিয়ে এসেছি, লিগাল এইডে মামলা করে দিল। মামলা করে দিলে আমি 16 তারিখ, জানুয়ারি মাসের 16 তারিখে এটার তারিখ পড়ছে, ধার্য করছে।
আমি 16 তারিখ কোর্টে হাজিরা দিছি, আমার উকিল রাখছি, কোর্টে হাজিরা দিছি, তারাও আসছে, আমিও আসছি, কিন্তু আমার ছেলে নিয়ে ছেলে মার কাছে রেখে আমি গেছি, আমি একটা ভাই নিয়ে গেছি। আমার শ্বশুররা আসছে, নানা শ্বশুর আসছে, আমার বউ আসছে, এখন আরও লোকজন আসছে। প্রথম পক্ষ কোর্টগাড়ায় ওঠে, দ্বিতীয় পক্ষ কাঠগড়ায় ওঠে। আমি কাঠগড়ায় দ্বিতীয় পক্ষ আমি উঠছি। ওঠার পরে জজ সাহেব জিজ্ঞেস করছে আমার ওয়াইফের কাছে যে আপনি যে মামলাটা করছেন কী জন্য মামলা করছেন? কয় আমার স্বামী আমার সন্তান চুরি করে নিয়ে আইছে, তার কাছে দুধ বাচ্চা অনেক দিন আছে, দুধ আমার কাছে না থাকলে সে বাঁচাইতে পারবে না। ভালো কথা। যখন এটা বলছে তখন আমার কাছে জিজ্ঞেস করছে আপনি যে কথাটা বলছে এটা কি সত্য? আমি বললাম স্যার সে 29 তারিখ রাতে পালাই চলে গেছে, যে আমাকে 2 তারিখ ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে। তারপরে আমি আমার ছেলেকে আইনা আমি আমার মতো করে মানুষ করতেছিলাম। আমি কি স্যার জন্ম দিয়ে কি স্যার পাপ করছি? এই কথাটা আমি বলছি যে আমি যে জন্মদাতা পিতা, আমি কি জন্ম দিয়ে পাপ করছি? তখন উনি আবার জিজ্ঞেস করছে তাদের কাছে, আমার বউর কাছে জিজ্ঞেস করছে আপনি কি পালাই গেছিলেন? হ্যাঁ স্যার পালাই গেছি, আমার জীবন নিয়ে আমি পালাই গেছি। থানায় এই জিনিসটা জানানো হয়েছে। আমার শ্বশুরের কাছে জিজ্ঞেস করছে, সত্যি হয়, সব কিছু ঠিক আছে। এখন 11 মাসের শিশু আমার কাছে থাকতে পারবে না, এটা হচ্ছে আইন। লিগাল 7 বছর পর্যন্ত 11 মাসের শিশু আমার কাছে কোনো কায়দায় থাকতে পারবেন না। আপনি যত ভালো রাখেন, যত খারাপ রাখেন, হবে না। জজ সাহেব রায় দিয়ে দিল যে বাচ্চা দিয়ে দিতে হবে। যখন জজ সাহেব আমাকে বাচ্চা দিয়ে দিতে হবে বলল, তখন আমার মাথায় কাজ করতেছিল না। মানে আমি তখন আর আমার যে এখন এই যে জ্ঞানে কথা বলতেছি, এই জ্ঞানটাও আমার ছিল না। আমি মানে সেন্সলেস। আমি তখন জজ সাহেব রে কাঠগড়ায় দাঁড়াই আমি বলতেছি আপনি যতই রায় দেন আর যা করেন, আমি একদম সত্য কথাটাই বলতেছি, যতই রায় দেন আর যা করেন আমি বাচ্চা দিতে পারবো না। আমি যদি বাচ্চা দিয়ে দিতে হয় তাহলে আমি এখানে সুইসাইড করব, আপনার নামে মামলা করে দেবো। তো এটা আমার বেয়াদবি হয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের সাথে আমার এটা বেয়াদবি হয়ে গেছে। যখনই বেয়াদবি হয়ে গেছে তখন অ্যারেস্ট করাই দিছে। অ্যারেস্ট করাই দিলে আমাকে হাত করা টরা পড়ায় আমাকে গারদখানায় নিয়ে গেছে। গারদখানায় নিয়ে গেলে ওই আর তার যত কেস আছে সবগুলো সারার পরে আমাকে তার স্পেশাল রুমে ডাকছে, আমার হাতে হ্যান্ডকাপ করে এই পিছনে বেলা নিয়ে গেছে। নিয়ে গেলে বলতেছে তুমি কি চাও? তুমি যদি এখন ছেলে এনে দাও তাহলে তোমাকে আমি সাজা দিব না, আর যদি তুমি এই মুহূর্তে ছেলে না এনে দাও তাহলে তোমাকে আমি জেলে পাঠাই দেবো। তখন আমি বাধ্য হলাম ছেলে দেওয়ার জন্য। চিন্তা করলাম যে আমি যদি এখন এটা না করি তাহলে তো আমাকে জেল খাটতে হবে অনেকদিন। তখন আমি বললাম স্যার তাহলে আমার একটা ফোনের ব্যবস্থা করে দেন। আমি বাড়ি ফোন দিই, বাড়ি ফোন দিলে মা আমার ছেলে নিয়ে আসবে। আমি ফোন দিলাম, আমার মারে বললাম যে আমাকে আটকাই দিছে, ছেলে না দিলে ছাড়বে না। তখন আমি জেলখানার মধ্যে থেকেও আমি বললাম যে আমি এখনো বলি এখনো সময় আছে, তুই ফিরে আয়। আমার কোনো কথায় কোনো পাত্তা দিল না। যা হয়েছে হয়েছে, আমি ছেলেটাকে চুরি করে আনছিলাম শুধু যে তুই ফিরে আসবি, কিন্তু ও আমার কাছে ফিরে তো আসা দূরের কথা, আমার সাথে আজ পর্যন্ত ফোনও দিনে। আমি যদি আমার ফোন থেকে এখন ফোন দিই, ফোনটা যদি আমার কণ্ঠ ঠিক পায় কেটে দেবে ফোনটা। আপনাদের মানে ভাই এক পুরুষ হয়ে জন্মানো হচ্ছে অপরাধ, বাপ হওয়া আরো বড় অপরাধ। এখন তো দেখতেছি বাপ হয়ে জন্ম, আমি কেন এই থিঙ্কিংটা করে 2বার ছেলেটাকে চুরি করে আনছি আর আমার সংসারটা টিকে রাখতে চাইছি যে আমি একটা ন্যাশনাল প্লেয়ার ছিলাম। আমি বাইরে দেখেছি অনেক কিছু, যে একটা বাপ না থাকলে কি হয়, আমি এটা দেখছি যে বাস্টার্ড বলে, ভালো খাইতে পারে না, ভালো একটা পোশাক পরতে ফিউচারই থাকে না, ওই ফিউচার থাকে না। এই জন্য আমি এইটা করছিলাম, কিন্তু আমার এটা সাকসেস হয় কোনো লাভ নেই। একটা মেয়ে চাইলে যে কোনো মোমেন্টে একটা পুরুষকে ফাঁসাই, এমন একটা রাগ, মানে কোর্ট এমন একটা রায় করছে যে রায়ের কারণে আমি এই ছেলেকে দাবি করতে পারবো না। কখনো না। 7 বছরের 7 বছর না, আমাকে কোর্ট এইভাবে লাস্টে মানে ম্যাজিস্ট্রেট আমাকে স্পেশাল ভাবে বলে দিছে যে তুমি এই ছেলে দেখারও দায়িত্ব তোমার নেই, ভরণ পোষণ দেওয়ারও দায়িত্ব নেই, তোমার খোঁজ খবরও নিতে হবে না। যদি ছেলে প্রয়োজন মনে করে, তোমাকে যদি প্রয়োজন মনে করে আসবে। আমি যে ভিডিওতে এখানে আসছি, যে ওই ছেলে আমাকে কোনো একদিন প্রশ্ন করতে পারে, বাবা তুমি আমার জন্য কি করছো? ও মাই গড, রায় দিয়ে দিছে যে আপনি দেখতেও পারবেন না। আমি ওই যে বেয়াদবি করছি। আমার মা যখন আমার ছেলেকে নিয়ে আসে, ছোট্ট বাচ্চা কোলে ফুটফুটে বাচ্চা, আমি ছবি দেখাবো আপনাকে। আমি তো জেলখানার ভিতরে হাঁটাহাঁটি করতেছি, আমাকে স্পেশাল জায়গায় রাখছে, অন্য কায়দের সাথে না, আলাদাভাবে। আমি ছেলেটার দূর থেকে মা দেখাচ্ছে ওই যে বাবা, আমি খালি বললাম বাবা, ওই হাত নাড়াইলাম,
কি যে করলো আমি বুঝলাম না। ও আমাদের হাইসে দিয়ে মাথাটা এরকম নাড়া দিছে। ওই সময় আমার আমি ছিলাম না। তারপর যখন 3 তলায় নিয়ে, আমি তো নিচতলায় আটকানো, আমার তো কোনো কায়দা নেই, আমি তো জেলখানার ভিতরে আটকানো, আমার কোনো সিস্টেম নেই, আমি বেরোইতে পারবো না, কিছু করতে পারবো না, খালি আমার দেখার সুযোগ। 3 তলা থেকে যখন আমার মা বুঝাইয়া ম্যাজিস্ট্রেটরে আমার ছেলেরে দিয়ে দেয়, আমার ছেলের নাম ফারহান ফকির, ওরা নিয়ে এক চোটে মনে করেন স্যার কীভাবে কমো, আমার চোখের সামনে ভাসতেছে। ওরা এত স্পিডে গাড়ি নিয়ে বেরোয় গেছে জেলখানা থেকে, মানে কোর্টের আদালতের চত্বর থেকে বেরোয় গেছে, মনে করেন 2 মিনিটের ভিতরে চলে গেছে। কিন্তু আমার আবার ওইখান থেকে ওরা 3 তলা থেকে আইসে আমার যে ছাড়াবে, গেটটা খুলতে পারে নাই। আমি খালি দেখছি যে মনে করেন প্রায় 500 মিটারের ভিতরে ওদের গাড়িটা। আমি জেল খেলার তালাটা যেই খুলছে, আমি এইভাবে গেটটা খুলে আমি এমন জোরে দৌড় দিছি যে আমি ছেলেটা শেষবারের মতো একটু ধরবো, আমি হাতে পাই নাই, ধরতে পারি নাই। কোনোদিন আর ওই ছেলেরে কোলে নিতে পারবেন না আপনি? 16 তারিখে আমার জীবন থেকে এভাবে ঝড় চলে গেল। ভালো কথা, চলে গেল, আমি তো পাগল হয়ে গেলাম। আমি আর 27 বছর জীবন, রানিং জীবনে আমি কখনো বিড়ি সিগারেট খাইনি, কিন্তু সেপ্টেম্বর মাসের 29 তারিখ থেকে আমি বিড়ি সিগারেট যাবতীয় যত নেশাপাতি আছে আমি একটু একটু করে খাইছি। আমার এই লাঞ্চের ভিতরে অনেক ক্ষতি হয়ে গেছে, কাজ দিলে আমি বুঝি, কারণ আমার লাইফটা আমি বুঝি, আমার শরীর আমি বুঝি। আমি চাইছি যে ভালো হয়ে যাব, ব্যবসা বাণিজ্য করবো। বউতে তো আমাকে ঠকাই গেছে, যা করছে করছে, আমার কোনো আফসোস নাই। ছেলে নিয়ে গেছে তাতেও আফসোস নাই, কারণ মায়ের সন্তানের কখনো খারাপ যাবে না, মায়ের কাছে আছে ভালো। এটা এখন আর নেই, এটা এখন আর নেই। এখন মা মেয়ে সন্তানরে ভাড়া দেয়, এটা দেখছি। মা মেয়ে সন্তানকে ব্যবহার করে, এটা দেখছি। ছেলে সন্তানকে পড়ালেখা না করে কাজে পাঠায়, এটা দেখছি। ওই জামানা আর নাই যে মা সন্তানের ভালো চাবে, ওটা শেষ। না তা ঠিক আছে। এখন আমার পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমার বড় ভাইরে ফোন করে বললাম, ভাই আমার কিছু টাকা দাও, আমি ব্যবসা করব। আমার কাছে গত বছরও 2.5 লক্ষ টাকা ছিল। আমার বউ 29 তারিখ রাতে 1,30,000 টাকা আমি গরু কেনার জন্য রাখছি, টাকা নিয়ে গেছে। স্বর্ণ ছিল, ওরে স্বর্ণ দিয়ে 60,000 টাকা স্বর্ণ দিয়ে আনছিলাম, স্বর্ণ নুপুর টুপুর যা ছিল সব নিয়ে গেছে। এগুলো তো আমি চাইছি না। আমার কাছ থেকে যা কিছু সম্বল ছিল সবই নিয়ে গেছে আমার ওয়াইফ ওই 29 তারিখের রাতে। আমি বললাম, ভাই আমার কিছু টাকা লাগবে, আমি ব্যবসা করব, আপনি সিকিউরিটি। আমি এই মুহূর্তে ব্যাংকে গেলে আমাকে টাকা দিবে না, কারণ আমার কোনো নেই, সিকিউরিটি নেই। কেউ হেল্প করে? আপনি আমাকে 2 লাখ টাকা দেন, আমি ব্যবসা করব, আপনাকে আমার মেয়াদটা 2 বছর দিবেন, আপনার 2 বছরের মধ্যে পরিশোধ করে দেব। এবং আমি এই টাকা দিয়ে কি করব না করব এটা আমার বড় কথা না, আপনার দেখার দরকার নেই। খালি আপনি ফলো করবেন আমাকে, যে আমি নাকি না নারী করতেছি বা বাইরে কোথাও টাকাটা উড়াই ফেলাইতেছি, এই জিনিসটা দেখুন না, আমি টাকাটা দিয়ে কোনো কাজে লাগাইতেছি সেটা দেখেন। তখন আমার ভাই বললো যে তোমার তো 80,000 টাকা আমার কাছে আছে, সর্বোচ্চ গেলে 80,000 টাকা আমি দিতে পারি। আমি বললাম, আপনার কাছে যে 80,000 টাকা আমি দিছি, এই 80,000 টাকা তো আমি লোন নিছিলাম আপনার কাছ থেকে একবার, সেই লোনটা আমি পরিশোধ করে দিছি। ওই 80,000 টাকায় তো আমার এখন ব্যবসা দাঁড়ায় না। যদি আমার এখন ব্যবসা দাঁড় করাইতে হয় নর্মালি 2 লাখ টাকা লাগবে। তখন সে বললো, তাহলে আমার এই মুহূর্তে আমার এখন যা ইনকাম হয় এতে আমার সংসার চলে না, শহরে বাসা ভাড়া টাড়া দিয়ে আমার হয় না, তুমি এক কাজ করো, আব্বার কাছে বলো, আব্বা কি বলে। আমি এই বাসায় গেলাম, বাসায় যেয়ে আমার আব্বাকে বললাম, আব্বা জীবনে তো অনেক কিছুই দিছি বা অনেক কিছুই পাইছো, আমার তো সব শেষ, ছেলে নেই, বউ নেই, কেউ নেই, আমার এই দুনিয়ায় এখন আর কেউ নেই, আমি তোমাকে অনেক কিছু দিছি, এখন আমার কিছু টাকার প্রয়োজন, আমি ব্যবসা করবো। কি ব্যবসা করবো, টাকা পাবো কোথায়? আমি বলছি, তোমার তো সিস্টেম আছে, তুমি আমায় 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও, আর যদি না পারো সর্বোচ্চ গেলে তুমি কৃষি লোনটা আমার একটু তুলে দাও, যাবতীয় কাগজপত্র আমি কমপ্লিট করে দিতেছি, তুমি খালি একটা সিগনেচার করে আর গ্যারান্টেডটা করে দাও। ওখানে তো টাকা নিলে প্রতিদিন কিস্তি দিতে হয় না, মাসে, বছর শেষে দিয়ে আসলেও সমস্যা হয় না, ওখানে হলে প্যারাটা কম থাকবে। সে একবারে ডাইরেক্ট কথা, আমার কাছে সম্ভব না, ডাইরেক্ট একবারে কথা, আমার পক্ষে সম্ভব না, তুমি এখন কিভাবে খাবা কি করবা সেটা তোমার ব্যাপার। তারপর মারে বললাম একই কথা, আমার মা আমার সাপোর্ট দিল না, বাপে দিল না, ভাইতে দিল না, বোনরে ফোন করলাম, বোনেও কিছু, বোন তো শ্বশুর বাড়ি থাকে, সে কি বলবে, বোনের কোনো দোষ নেই এখানে,
ভাইতে সাপোর্ট পাইলাম না, মায়ের কাছ থেকে সাপোর্ট পাইলাম না। কিন্তু আজকে আমার এই যে শ্বাস পোশাক যাই দেখতেছেন না কেন, সব কিছু আমার ভাই। আজকে আমি যদি পৃথিবীর মুখ দেখি, মা বাপের মুখ দেখাই যে পৃথিবীর মুখ, আর আমি যত কিছু করছি, ন্যাশনাল প্লেয়ার হয়েছি, যা কিছু হয়েছে সব আমার ভাই। এই ঢাকা শহরে আইনা কোনো ভাই কাউরে 10,000 টাকা রাইখে আমার মার্শাল আর্ট শিখাইবে না, আমার মার্শাল আর্ট শিখাইছে আমার ভাই। সব কিছু করছে আমাকে, এমন একটা ব্রেন ঢুকাই দিছে, আমি অনেক কিছুর পরে দক্ষ। আপনাকে বলি, স্পুনিলি আছে না, স্পুনিলা যেটা সামুদ্রিক শেওলা, এইটা ট্রেনিং করাই রাখছে, এটা দিয়ে মানুষের কি উপকার হয়। আপনার মাশরুমের ট্রেনিং করাইছে, গরুর ডাক্তারি পড়াইছে, মার্শাল আর্ট শিখাইছে, ডান্স শিখাইছে, থিয়েটার করাইছে। মানে আমার হওয়ার ইচ্ছা ছিল জীবনে, আমি হওয়ার চাইছিলাম একজন অভিনেতা, মানে খল চরিত্র হোক আর যে হোক, মোটামুটি আমি একটা ফিল্মের অভিনেতা হব, পাশাপাশি স্ক্রিপ্ট রাইটার বা ডিরেক্টর। কিন্তু আমার এটা হয় না, আমি মার্শাল আর্টের প্লেয়ার হয়ে গেছি, মার্শাল আর্টে খুব ভালো পারছি, তার জন্য মার্শাল আর্ট প্লেয়ার হয়ে গেছি। কিন্তু সেই ভাইয়ের কাছে ভাই সবসময় আমাকে সাপোর্ট করে, সব কিছুতে সাপোর্ট করে। এখন ভাই আমার কাছে আমি টাকা চাইলে এখন আর সাপোর্ট নেই। অনেক করছে তো ভাই, আর কত করবে? আমি তো শেষবারের মতো একটা সুযোগ চাইছিলাম, সবই দিছে। তার জন্য মনে করেন আমার যা কিছু তার জন্য, সে আমাকে অনেক দূরে নিয়ে গেছে। 27 বছর বউ বাচ্চা হয়েছে, এরপরেও ভাই কেমনে করবে? আর তো করা উচিত না। যতদিন সিঙ্গেল ছিলেন ততদিন করছে, ঠিক আছে। সিঙ্গেল না, আমাকে মনে করেন এই বউ বাচ্চা থেকে শুরু করে সব সময় বেশি করছে, সে বাপের চেয়ে বেশি করছে। আমার বাপ কি করছে জীবনে, তার চেয়ে বেশি করছে আমার ভাই। আমার ভাই ফেরত দেওয়ার সময় আমার ভাই যা করছে এটা আমি অকৃতজ্ঞতা করতে পারবো না। আমার ভাই যা জীবনে দিছে, এর ঋণ আমার পক্ষে সম্ভব না শোধ করা। কিন্তু কালকে যখন ফিরে দিয়েছে তখন আমার খুব কষ্ট লাগছে, যে আমার জীবনে একটাই আশা ছিল যে আমি যদি পৃথিবীর কোনো জায়গায় ঠেকে থাকি, আমার ভাই আমার জন্য ফিরাবে না, আমার ঠেকাবে বা উদ্ধার করবে। কিন্তু কালকে আর আমার উদ্ধার করে নেই, কালকে ঠিকই আমার ফেরত দিয়েছে। মানুষের যেটা বলে ওটা যদি করতাম তাহলে আজকে আমি এই পথে আসতাম না। যেমন প্রত্যেকটা মানুষ বলে আমি কামাই করে তো তুমি সব বাপ মারে দাও। আমার বউ আমারে বলে যে প্রত্যেক বছর যা কিছু কামাও সেগুলো তো সব বাপ মারের কাছে দিয়ে দাও। আর 500 টাকা চাইলে তখন তো বুদুর করে বা ঝগড়া করে, দিতে চায় না। আমার হয়েছে তো তাই। আমি এই যে আপনার 24 সালে 2.5 লক্ষ টাকা আমি বাপ মারে দিছি, একেবারে ক্যাশ। আমার যখন লাগছে আমি আব্বারে বলছি, আব্বা 500 দেন, 1000 দেন। আমি কেন এইটা করছি যে আমার বাপ এই টাকাটা ভাঙলে খুশি হবো, আমার যদি লাগে আমি নেবো চাইয়া, বাপ মা যাতে খুশি থাকে। কিন্তু এতে আমার বউ খুশি নেই। সে কিন্তু আমার এই কথা বলছে যে তাই তো হয়েছে রেজাল্ট, কিন্তু বউর কথাই তো সত্যি বাড়াইছে। বাস্তবে তো সেটাই হয়েছে। আমি বুঝি যে বউ কারো দাসী না, বউ একমাত্র স্বামীর দাসী। কিন্তু আসলে ভুল অনেক জায়গায় ভাই। আপনি অনেক সাদাসিধে মানুষ, কিন্তু এটা আপনি জানি না রাখেন, আপনার আজকে কিছুই নাই, 2 বছর পরে আল্লাহ আপনার সব দিবে। আমার ইচ্ছা ছিল যে আমাকে একটু আশ্বাস দিলে আমি এখান থেকে ভাঙে গইরে আমি আবার আপনার এই স্টুডিওতে এসে আমার জীবনের পারবেন স্পেশাল ভাবে আমি একটু বলতে চাইছিলাম যে আমাকে একটু সাপোর্ট দরকার। আমার মাথা আছে, আমি কাজ করতে পারবো, আমি পরিশ্রম করতে পারি। এখন আমার মেইন প্রবলেম হচ্ছে আমার টাকার প্রয়োজন। আপনি আপনার মোবাইল নম্বর বলেন যদি কেউ আপনাকে কোনো ব্যবসা নিতে চায়। আমার ফোন নাম্বার 01625336545। আবার বলেন। 01625336545। নিশ্চয়ই কেউ না কেউ আসবে। গত বছরও আমাদের প্রায় 2.5 কোটি 3 কোটি টাকার হেল্প হয়েছে বিভিন্ন মানুষকে, আমরা জানি আমাদের পেজ দিয়ে। সো এবং সবাই ভালো আছে যার যার জায়গায়। আমার এখন 2 লক্ষ টাকার মতো যদি আমাকে কেউ হেল্প করে দেয় বা আমাকে এই সাপোর্টটুক দেয়, আমি বিজনেস করব লোয়ার। আমি বিজনেসটা লোয়ার করব, কারণ লোয়ার দাম কখনো কমে না। আজকে 1 টাকা কিনলে কালকে 2 টাকা হবে। স্ক্র্যাপের ব্যবসা আমার আছে, আমি এটা করি। আমি এটা বুঝাই বললাম আমার ভাইরে যে আমি স্ক্র্যাপ কিনবো বা যেভাবে হোক আমি এটার বিজনেস করব। এটা করলে আমার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমার ক্যাশ থাকবে। আমি লোহার ব্যবসা কইরা মাটি পর্যন্ত আমার নাই, জিরো হয়ে গেছে, এত বড় জিরো, এত বড়। আমি করছিলাম হচ্ছে ভাট্টির ব্যবসা, স্ক্র্যাপ গলায় ভাট্টি বানাই। আমার ভাট্টি ছিল, 2টা চুলা ছিল, মাটি পর্যন্ত মানে নিয়ে চলে গেছে, কিছু পাইনি। লোহার ব্যবসার লস নেই তা না। এনিওয়ে, আল্লাহ আপনার ভালো করুক। নিশ্চয়ই কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে। আর এই গল্পটা থেকে কি শিখলাম জানেন? আমি যে কথাটা প্রায় বলি, মা বাপ মানে যে অনেক
আমার একটা লাস্ট, আমার মায়ের জন্য একটা লাস্ট কথা আছে। বলেন। এই পৃথিবীতে সে আমাকে জন্ম না দিয়ে সে একটা কথা আমাকে, আমার মনে আছে আমি যখন মেলা ছোট, আমার বোন মনে হয় কি বলতো, যখন বলতো যে ওরে তো আমরা কিনে আনছি, ওরে পথ থেকে পাইছি বা কিনে আনছি, এরকম একটা কথা বলতো। কিন্তু আমার মা চাইলেও পারতো 2 লাখ টাকা ম্যানেজ করে দিতে, এরকম অ্যাবিলিটি আছে, না থাকা না, কিন্তু সেও চাচ্ছে না। সে আমাকে এখন আর ভরসা পায় না, অনেক দিছে যা করছে, ভরসা পায় না। যাক, ভালো কথা। কিন্তু আমার মা, আমি কোনো কিছু করতে গেলে আমাকে উঠানোর পরিবর্তে সেটা টাইনে ধরে নামায় প্রত্যেকটা জায়গায়। মা আমার ফ্যামিলি থেকে যদি জীবনে কারো কাছ থেকে ঠকে থাকি, আমাকে ঠকাইছে আমার আপন মায়, তারপরে আমার পরিবারের সদস্যরা, আর দ্বিতীয়বার যদি কেউ ঠকায়, পরের মেয়ে আমার বউ। ঠকায় আপন মানুষই। এবং এই কথাটা আমি খুব স্পষ্ট করে বলতে চাই, একদম আপনারা কে কেমনে আবেগভাবে দেখবেন জানি না, কিন্তু ওই জামানা আসলে নাই যে এখন আপনি নিজের পা, নিজের পকেট ছাড়া কাউরে বিশ্বাস করতে পারবেন না, মা না বাপ না ভাই না বউ, নো ওয়ান। পুরুষের একমাত্র সম্বল হচ্ছে তার নিজের সম্পত্তি, নিজের অর্থ, নিজের ইনকাম, নিজের কেরিয়ার, এর বাইরে কিচ্ছু নেই। ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো করুন। আসসালামু আলাইকুম।